ইরানের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এত কিছুর পরে ইরান এখনো পর্যন্ত একটা বার বলেনি আমরা আর পারছি না বা আমাদেরকে মাফ করেন, এবং বলবে না। আমি ইরানকে স্যালুট জানাই, ইরানের জনগণকে স্যালুট জানাই। তারা মিসাইল আর ওয়েপেনারি আর F-16 F-35 দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় মনস্তাত্ত্বিক। যুদ্ধটা হয় মনস্তাত্ত্বিক, মাইন্ড গেম। এর চমৎকার বিশ্লেষণ শুনছিলাম, এবং খুব যথার্থ এবং অনেক তথ্য নির্ভর কথা সে বলেছে। এটা আমাদের আসলে সত্যি সত্যি জানা উচিত। আমি আপনি যেটা বললেন এই যে বাংলাদেশের উপরে পরিপ্রেক্ষিতে অথবা বিশ্ব পরিস্থিতিতে এর যাওয়ার আগে এই যে উনি যে শাহীন যে দুটো লোকের কথা বলল, FBI প্রধান এবং CIA প্রধান, এদের নাম শুনলেই আপনারা বুঝতে পারছেন এরা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। আপনি চিন্তা করে দেখেন, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার FBI প্রধান এবং CIA প্রধান, তাহলে কতটুকু ইম্পর্টেন্ট রোল তারা প্লে করে। এবং এর সাথেও এই ইসরায়েলের লবি এবং ইসরায়েল জড়িত। ঐতিহাসিকভাবে ভারত এবং ইসরায়েল অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারা একসাথে কাজ করে। এবং কিছুদিন আগে দেখেছি ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছে এটা আমাদের ফাদারল্যান্ড, এটা ভারত হলো মাদারল্যান্ড, ইসরায়েল হলো ফাদারল্যান্ড। এটা ডাইরেক্টলি তাদের নীতি এবং আদর্শ তারা প্রচার করেছে, কিন্তু আমরা মুসলিম বিশ্ব এটা বুঝতে ব্যর্থ হই। আমরা যখন মিডল ইস্টে যাই, কোনো কাজে যাই, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান সব জায়গাতে গিয়েছি, এখানে 75 থেকে 80% ভারতীয় কাজ করে। ভারতীয়দেরকে একচ্ছত্রভাবে কাজ দিয়ে রাখা হয়েছে। তাদেরকে কিন্তু সরকারের নীতি অনুযায়ী তাদের সরকার যে এই দেশগুলোর এবং ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, এটা কিন্তু কোনো প্রতিফলন আমরা মধ্যপ্রাচ্যে দেখতে পারি না। এই দেখতে পারি না বলেই আজকে ইসরায়েল এবং ভারতীয় লবিটা আমেরিকার সাহায্যে এত শক্তিশালী হয়ে উঠেছে। আপনাকে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে, আপনি তো যুদ্ধ করতে বলছে না কেউ। আপনার নীতি আদর্শের সাথে বা আপনার লোকজনের সাথে যাদের বিরোধ, যারা আপনাদেরকে পছন্দ করে না, তাদেরকে আপনি সব দিক দিয়ে ফ্যাসিলিটি দিয়ে রাখবেন, আবার আশা করবেন বিপদ আপদ হলে আপনাকে সবাই হেল্প করবে। এটা ভুল, এটা ভুল নীতি। এই প্রসঙ্গে, বাংলাদেশের প্রসঙ্গে যদি আসি, আমাদের বাংলাদেশ সবসময় আমরা দেখেছি অতীতে যে সরকার থাকুক, এবার হাসিনা সরকার অবৈধ সরকার ছিল যখন, প্যালেস্টাইনের বিষয়ে, ইসরায়েলের বিষয়ে বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পক্ষে মতামত দিত, বক্তব্য দিত সবসময়, ইভেন হাসিনার আমলেও। এবার কি হলো? এবার কি ব্যাপার, কি বিশেষ ব্যবস্থা হলো? গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং বাংলাদেশের দীর্ঘদিন 18-19 বছর পরে একটা নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিকভাবে গঠিত একটা সরকার এসেছে, তারেক সরকার। তাহলে আমাদের এই ধরি মাছ নাচুই পানি টাইপের ফরেন পলিসি কবে থেকে আমরা করলাম? কেন একটা সুন্দর বিবৃতি, সুন্দর একটা প্রতিবাদ লিপি বাংলাদেশ সরকার দিতে পারলো না? যে কারণে ঢাকার ইরানি অ্যাম্বাসেডর সাংবাদিক সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশের সরকার আমাদেরকে সাপোর্ট না দিল, আমাদেরকে নৈতিকভাবে সমর্থন দিতে পারতো। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু 99.9% ইরানের পক্ষে। বাংলাদেশের জনগণ সব সময় নিপীড়িতের পক্ষে থাকে, সব জায়গাতে। কোন জায়গাতে যুদ্ধবাজ, হত্যাকারী, গণহত্যাকারী, বোমা নিক্ষেপকারীর পক্ষে বাংলাদেশের জনগণ যায় না। তাহলে সরকার যদি জনগণের মনোভাব প্রতিফলন করতে না পারে, তাহলে যে আমরা বলি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, দেশে গণতন্ত্র এসেছে, দেশ স্বাধীন হয়েছে, এগুলি কি ফাঁকা বলি? এই কথাগুলো বলছি দুঃখের থেকে, কারণ ইভেন আমাদের কানাডাতেও, আমাদের কানাডা সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এত ঘনিষ্ঠভাবে সবকিছুতে জড়িত, ট্রেড এন্ড এভরিথিং, তারপরেও কানাডা সরকার প্রতিবাদ করেছে, সৈন্য, এই যুদ্ধে সৈন্য পাঠাবে না ঘোষণা দিয়েছে, এবং কোনোভাবেই অন্যায়ের সাথে সাথে থাকবে না। অথচ কানাডাতেও কিন্তু ইহুদিরা সমানভাবে শক্তিশালী, এবং তারা কিন্তু অনেক চেষ্টা করছে যাতে করে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বা ইসরায়েলের পক্ষে, ইরানের বিপক্ষে বক্তব্য দেয়, কিন্তু কানাডা দেয়নি, কারণ কানাডার জনগণ এটার বিপক্ষে। তো আমাদেরকে এটা আজকে করতে হবে। আমাদের সরকার যেটা আসবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত, জনপ্রতিনিধি ইত্যাদি আমরা বড় বড় কথা বলি, ওয়েস্টমিনিস্টার স্টাইলে আমাদের চলে, এতই নাকি মানুষের অধিকার, মানুষের কথা বলার অধিকার। তাহলে সরকার কেন একটা সত্য কথা বলতে পারে না, ক্লিয়ারলি বলতে পারে না? আর গত ইউনূস সরকারের সময় যে চুক্তিগুলো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেজাল খলিল সাহেবের তত্ত্বাবধানে, সেগুলোর ব্যাপারে খোলাসা করতে হবে। কি চুক্তি হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চুক্তিগুলো করলো, এবং কেন এখন মার্কিন কোন এক কর্মকর্তার কাছে গিয়ে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল সাহেবকে
অনুরোধ জানাতে হয়, রাশিয়ার থেকে তেল কেনার জন্য মার্কিন অনুমতি চাইতে হয়। এগুলো আমাদের মনে করি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটা আঘাত। আমি মনে করি, আমি যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিতে জড়িত আছি, আজীবন সমর্থন করি, তারপরেও আমি দেশের স্বার্থে, দেশের প্রশ্নে আমি কারো কোনো দাদাগিরি, কারো কথা শুনতে রাজি না। এইটা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। এবার আপনি বলেছেন যে যুদ্ধের প্রভাব বাংলাদেশে কতটুকু পড়েছে। দেখেন, আমাদের কানাডাতে ইতিমধ্যেই যুদ্ধের প্রভাবে তেলের দাম প্রায় 30% বেড়ে গেছে। 30% বেড়ে গেছে, একেবারে ডাইরেক্ট এফেক্ট, এবং আরো বাড়বে, ডবলও হতে পারে। এটা আমরা জানি। বাংলাদেশে কেন এই তেলেসমাতি কাণ্ডটা হচ্ছে? আমি আপনাদের মাধ্যমে, আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই আমাদের সরকারের কাছে। জনপ্রিয় সরকার, 2/3 মেজরিটি, একদিকে মন্ত্রীরা, দায়িত্বশীলরা সংসদে এবং বাইরে বলছেন দেশে কোনো জ্বালানি সংকট নাই, দেশে কোনো বিদ্যুৎ সংকট নাই, দেশে কিচ্ছু নাই। তাহলে পেট্রোল পাম্প গুলোতে লাইন কেন? হাজার হাজার মানুষ পেট্রোল পাম্পে লাইন দিচ্ছে কেন? 12 ঘন্টা লাগে পেট্রোল নিতে, তাও সীমিত আকারে। এই জিনিসটা মিলছে না। একদিকে বলছেন সংকট নাই, আরেকদিকে আবার অফিসের টাইম পরিবর্তন করে দিচ্ছেন, স্কুলের বন্ধ করে দিচ্ছেন, আপনার মলগুলোকে বন্ধ করে দিচ্ছেন, আলোকসজ্জা নিষিদ্ধ। তাহলে তো আপনার কথা আর কাজে মিল হচ্ছে না। আমি মনে করি জিনিসটাকে জাতীয় সংকট হিসাবে সরকারি দল, বিরোধী দল এবং যারা সবাই দেশের পক্ষে, দেশকে ভালোবাসে, সবাইকে একসাথে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এখানে সেই পুরানো স্টাইলে ওই সরকারের মন্ত্রী একটা গতানুগতিক একটা বিবৃতি দিয়ে দিবে, দেশে কোনো সংকট নাই, এখানে মজুদদারি হচ্ছে, চোরা কারবারি হচ্ছে, তেলকে মজুদ করছে, এই জন্য এরকম হচ্ছে, প্যানিক বাইং হচ্ছে, কত কিছু নতুন নতুন শব্দ এখন সেই শুনি, শিখি। তাহলে প্যানিক বাইংটাকে স্টপ করার জন্য, মজুদদারিকে স্টপ করার জন্য, আন্ডারগ্রাউন্ডে তেল লুকিয়ে রাখা যে মুনাফা করার যে প্রবণতা, সেটা বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখেছি। মজুদদারি, মুনাফা করার যে প্রবণতা, এই প্রবণতা বন্ধ করার দায়িত্ব সরকারের। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী তো 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা যতক্ষণ জেগে থাকে ততক্ষণ সংবিধান নিয়ে বিজি। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা করবে কে? এগুলোকে আমি মনে করি রাজনৈতিক কথা এসে যায় বাংলাদেশের স্বার্থে, এগুলিকে ক্লিয়ার করে দেশকে বিপদে হলে একসাথে মোকাবেলা করতে হবে। তেল যদি একদম না থাকে বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে আমি দেখেছি, সব জায়গাতে আমি সার্চ করেছি, তেল নিয়ে ভারতে কিছুটা আছে, কিন্তু ভারতের জনসংখ্যা বেশি, তাদের কার্যকলাপে কিছু গ্যাস ট্যাসের সংকট, সিলিন্ডার গ্যাস নিয়ে তেলেসমাতি দেখছি গণমাধ্যমে। তো বাংলাদেশের মতো এরকম লাইন, হাজার হাজার লোক যে লাইন ধরে দাঁড়িয়ে, আমি জানি না শাহিন নিজে এভাবে ফেস করেছে কিনা, সে বলবে, এটা তো ঢাকায় আছে, সে বলবে। এই জিনিসটা কিন্তু আর্টিফিশিয়াল এবং নট রেসপেক্টেবল এন্ড নট এক্সপেক্টেড এন্ড অ্যাকসেপ্টেড ফর আওয়ার কান্ট্রি। এটা করা উচিত না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। আমি এটা আপনাদের মাধ্যমে এটা বলে দিলাম। একটা লাস্ট একটা কথা বলে এই প্রসঙ্গে, যে দেশ টু দেশের সম্পর্ক, দেখেন সম্পর্কগুলো কিন্তু বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, দীর্ঘদিনের একটা অ্যাকশনের মাধ্যমে কিন্তু সম্পর্ক নির্ধারিত হয়। আমরা ভারতের সাথে কেন আজকে এই সম্পর্কে পৌঁছেছি? সরকার যতই ভালোবাসা দেখাক আগের সরকারের মতো, সরকার পাগল হয়ে যায়, ভালোবাসা, ভারতের ভালোবাসা, কোনো কিছু এসে যায় না। জনগণ কি বলছে, জনগণ কি ভাবে? গত পরশু আপনারা দেখেছেন গণমাধ্যমে, আমি যেটা দেখে স্তম্ভিত হয়ে গেছি, আধুনিক বিশ্বে 2026 সালে বসে এটা কি দেখতে হবে আমি কোনোদিন ভাবে নাই। ভারত সরকার ঘোষণা করেছে তারা নাকি কাঁটাতারের পাশাপাশি সীমান্তে খাল কেটে ওখানে মধ্যে করে, পানির করে, ওখানে কুমির এবং বিলটার ছাপ ছেড়ে রাখবে। আমি তো জানি না শাহিন কোনোদিন শুনেছি কিনা কোনো দেশে, ইভেন মেক্সিকো সীমান্ত, সব সীমান্তে। এটা একটা অমানবিক এবং খুবই দুঃখজনক সিদ্ধান্ত, এবং একটা জাতির প্রতি আরেকটা জাতির যে অবহেলা এবং অবজ্ঞা, এবং আমাদেরকে কতটুকু ছোট করে দেখে তার পুরো প্রমাণ কিন্তু এটা। বাংলাদেশের সরকার অবিলম্বে এটা প্রতিবাদ করা উচিত, এবং এই ধরনের প্রাগৈতিহাসিক কাজ, প্রাগৈতিহাসিক অ্যাকশন যেন আমাদের দেশের সাথে কেউ না করতে পারে, এজন্য আমাদেরকে স্ট্যান্ড করতে হবে, সে যে দল হোক। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। সাপ আর ছেড়ে রাখবে, মানে আমরা কি এখন কি তাহলে কুকুর বিড়াল আমাদের দেশটা? তারপরেও কি আমরা প্রতিবাদ করবো না? তারপরেও আমরা ভারতীয় সিরিয়াল দেখবো, তারপরে আমরা চামচামি করব? এই যে আমাদের মাইন্ডসেটটা, আমাদের চিকিৎসার জন্য আমরা চুরি করে বর্ডার দিয়ে পয়সা দিয়ে চিকিৎসা করতে যাব, ওখানে যে মানুষ আমাদের রাস্তায় বেজ্জতি করবে, বাংলাদেশ থেকে এসেছে বলে কান ধরে উঠবোস করাবে, তারপরেও আমাদের লজ্জা হবে না? আমরা কি এইটা কোনোদিন শিখবো না? ইরানের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এত কিছুর পর ইরান এখনো পর্যন্ত একটা বার বলেনি আমরা আর পারছি না, বা আমাদেরকে মাফ করে, এবং বলবে না। আমি ইরানকে স্যালুট জানাই, ইরানের জনগণকে স্যালুট জানাই। তারা মিসাইল আর
ওয়েপেনারি আর F-16 F-35 দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় মনস্তাত্ত্বিক। যুদ্ধটা হয় মনস্তাত্ত্বিক, মাইন্ড গেম। আমি তোমাকে ভয় পাই না, তুমি আমাকে আসো, এসে আমাকে মেরে যাও, তাও আমি ভয় পাই না, কিন্তু তুমি আসলে তুমি যেতে পারবে না। এই যে কথাটা ইরান বলছে, আমরা কেন বলতে পারি না? আমরা না দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, দেশ 55 বছর হয়ে গেছে, এখনো মধ্যে আমাদের এই জাতীয়তাবোধ নাই কেন? 5 ঘন্টা 6 ঘন্টা পরে আমরা সবকিছু ভুলে যাই কেন? আমাদের জাতীয়তাবোধ আমাদের আনতে হবে, স্বাধীনতা বোধ আনতে হবে। তাহলে আমাদের এই 6 লক্ষ 5 লক্ষ সেনাবাহিনী 2 মিলিয়নের সেনাবাহিনীর সাথে টক্কর দিতে পারবে। কারণ দেশের জনগণও আমাদের সাথে থাকবে। 18 কোটি জনগণের সেনাবাহিনী। এটা যেদিন আমরা বুঝতে পারবো, এটা যেদিন আমরা উপলব্ধি করতে পারবো, বিশ্বাস করব, সেদিন আমাদের কোনো শত্রু থাকবে না, আমাদেরকে সবাই ভয় পাবে, সম্মান করবে। সম্মানটা আমাদেরকে নিজেদের কার্যকলাপ দিয়ে, নিজেদের আত্মসম্মান দিয়ে অর্জন করতে হবে। ধন্যবাদ। জি।